नमस्कार আমি নন্দিনী লাহিড়ী আমি সাইকোলজি মেন্টর এক সহজ পাঠ। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ফোবিয়া। ফোবিয়া অ্যাংজাইটির একটি পার্ট। ফিয়ার, অ্যাংজাইটি এবং ফোবিয়ার মধ্যে কিছু মিল থাকলেও এই তিনটির মধ্যে বেশ পার্থক্য রয়েছে। আমাদের আশেপাশে অনেক ব্যক্তির মধ্যে শুনতে পাই যে তারা ফোবিক। তারা কোনো পতঙ্গ, কীট দেখলেই প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, বা জল বা রক্ত দেখলে প্রচণ্ড পরিমাণে অ্যানশিয়াস হয়ে যায়, যে পুরো তাদের বডি ফ্রিজ হয়ে যাচ্ছে, তারা কিছু করতে পারছে না। এই ধরনের আমরা শুনে থাকি, কখনো কখনো দেখে থাকি। কখনো কখনো আমরা হাসির ছলে কোনো মানুষকে এরকম বলেও থাকি, ও তো একটা ফোবিক, ওর তো সামান্য কিছুতেই ও একেবারে ভয়ে অস্থির হয়ে ওঠে। তো ফোবিয়া কি, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমরা জানবো ফিয়ার এবং অ্যাংজাইটি কি। ফিয়ার হলো একটি বাস্তবিক এবং তাৎক্ষণিক হুমকি বা ভয়ের পরিপ্রেক্ষিতে তৈরি হয় এবং এটি স্বল্প মেয়াদী। ধরা যাক এই মুহূর্তে একটি সরীসৃপ জাতীয় কিছু আমার সামনে চলে এলো, বা একটি হিংস্র পশু আমার সামনে চলে এলো, আমি ডেফিনেটলি ভয় পাবো, কারণ আমি জানি আমার সেই শক্তি বা ক্ষমতা নেই এই হিংস্র পশুটির সাথে লড়াই করবার। কিন্তু সামনে থেকে যখন এই হিংস্র পশু বা সরীসৃপ জাতীয় প্রাণীটি সরে যাচ্ছে, চলে যাচ্ছে, তখন গিয়ে ধীরে ধীরে আমার ভয় কমতে শুরু করছে। তাই ফিয়ার কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে হুমকির কারণ হয়ে এসে সামনে দাঁড়ালেও এটি স্বল্পমেয়াদী। এটি যে মুহূর্তে চলে যায় সেই মুহূর্তে আমাদের ভয় আমাদের শরীর মন থেকে চলে যেতে শুরু করে। এই ফিয়ারের ফলে কিছু শারীরিক পরিবর্তন দেখা দিতে পারে, যেমন হার্টবিট বেড়ে যাওয়া, ঘাম হতে থাকা, বা শারীরিক নানান ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। কিন্তু যে মুহূর্তে এই পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সামনে থেকে ওই হিংস্র পশু বা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা সরে যাচ্ছে, ধীরে ধীরে এই শারীরিক যে পরিবর্তনটি হয়েছিল সেটিও নর্মালাইজ হয়ে যাচ্ছে। অ্যাংজাইটির ক্ষেত্রে দেখা যায় ব্যক্তি ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা, আশঙ্কার মধ্যে রয়েছে। বহু ক্ষেত্রে দেখা যায় বর্তমান পরিস্থিতিতে কোনো হুমকি নেই, অথচ ব্যক্তি কল্পনা করছে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা, কোনো ভয়াবহ কিছু হতে চলছে বা হয়ে যাবে তার সাথে এবং তার পরিবারের সাথে। তাকে যদি জিজ্ঞেস করা হয় কি হবে, তার কাছে কিন্তু সঠিক কোনো উত্তর নেই। তা সত্ত্বেও তার মনের মধ্যে একটি আশঙ্কা সর্বদা চলতে থাকে। এই আশঙ্কাও দু রকমের হয়ে থাকে, একটি পজিটিভ আশঙ্কা, একটি নেগেটিভ আশঙ্কা। পজিটিভ আশঙ্কাটি কিরকম? ধরা যাক কোনো ব্যক্তির বর্তমান পরিস্থিতিতে কোনো রকম সমস্যার মধ্যে সে রয়েছে, সে পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারছে না, নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছে না। তার দুশ্চিন্তা হচ্ছে যদি এই রকম পরিস্থিতি চলতে থাকে তাহলে ভবিষ্যতে তার এবং তার পরিবারের কি হতে চলবে। এক্ষেত্রেও একটি যুক্তিযুক্ত জায়গা রয়েছে, কারণ সে একটি বর্তমান পরিস্থিতির মধ্যে একটি ভয়ের পরিস্থিতিতে সে দাঁড়িয়ে আছে, এবং এই ভয়ের পরিস্থিতি তাকে মোটিভেট করছে ভবিষ্যৎ ভালো করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার। যে পদক্ষেপগুলো সে নিলে তার ভবিষ্যৎ ধীরে ধীরে ভালোর দিকে যাবে। কিন্তু নেগেটিভ আশঙ্কার ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি একদম ফ্রিজ হয়ে যাচ্ছে, তার ইন্দ্রিয় কাজ করছে না, তার মস্তিষ্কের কোনটা লজিক কোনটা ইললজিক্যাল সে বুঝতে পারছে না। তার মধ্যে সবসময় একটা কিছু মনে হচ্ছে, সবসময় যেন হার্টবিট তার চলতে থাকছে দ্রুত, যে কিছু একটা ঘটে যাবে, কিছু একটা হয়ে যাবে, এই বুঝি ভুল করে ফেললাম, এই বুঝি লোকে আমায় জাজ করে ফেললো। সর্বদা এই ধরনের নানান থট তার মাথায় আসতে থাকে। এই নেতিবাচক আশঙ্কার ক্ষেত্রে আরেকটি দিক দেখা যায়, সেটি হলো চাইল্ডহুড ট্রমা। এই চাইল্ডহুড ট্রমা হলো ব্যক্তি ছোটবেলায় এমন একটি পরিস্থিতির মধ্যে থেকেছে, বড় হয়েছে, যেটি ছিল ভয়াবহ, এবং সেই পরিস্থিতি তার নিয়ন্ত্রণে তো ছিলই না, বড়রাও সেটিকে সামাল দিতে অক্ষম ছিল। এখন সে বড় হয়েছে, সে বুঝতে পারছে যে এখন আর সেই পরিস্থিতি নেই, অথচ সেই ছোটবেলার ট্রমা তাকে তাড়া করে বেড়াচ্ছে। তার মনের মধ্যে সর্বক্ষেত্রে যেন মনে হচ্ছে ওই ঘটনাগুলো আবার না রিপিট হয়। তো সেক্ষেত্রেও দেখা দেয় যে ব্যক্তির মধ্যে একটা অজানা ভয়, অচেনা ভয় যেন চলতে থাকে। কি হবে, কি ক্ষতি হয়ে যাবে সে ঠিক বুঝতে পারছে না, কিন্তু সেই ভয়টা যেন তার মধ্যে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে। এবং দীর্ঘদিন ধরে এই আশঙ্কার মধ্যে থাকতে থাকতে তার নানা ধরনের সমস্যাও, শারীরিক সমস্যাও দেখা দিতে শুরু করেছে। যেমন হজম না হওয়া, যা কিছুই খাবার খাচ্ছে তার কোনো খাবারই যেন হজম হচ্ছে না,
হাত পা ঘামা, বারবার তার হাত ঘেমে যায়, পা ঘেমে যায়, বা কোনো এমন অটো ইমিউন ডিজিজ তৈরি হয়ে গেছে যেটা ওষুধ খেয়েও সেখান থেকে সে সারছে না। এই রকম নানান কিছু শারীরিক সমস্যা আশঙ্কার ক্ষেত্রে, নেতিবাচক আশঙ্কার ক্ষেত্রে দেখা দিতে পারে। ইতিবাচক আশঙ্কার ক্ষেত্রে সামনে কোনো পথ আছে, কারণ আমি কিছু পদক্ষেপ নিচ্ছি, যে পদক্ষেপের মাধ্যমে সামনে আমি এগিয়ে যেতে পারবো, এই বিশ্বাসটা তৈরি হয়। কিন্তু নেতিবাচক আশঙ্কার ক্ষেত্রে এই বিশ্বাসটাই তৈরি হয় না। এখন আমরা আলোচনা করব ফোবিয়া নিয়ে। ফোবিয়া হলো একটি চরম অযৌক্তিক ভয়। এক্ষেত্রে ব্যক্তি কোনো বস্তু, পরিস্থিতি বা কার্যকলাপের পরিপ্রেক্ষিতে একটি ভয়, এত ইন্টেন্স ফিয়ার সে অনুভব করে থাকে যে তার দৈনন্দিন জীবনযাত্রার মধ্যেও বাধা সৃষ্টি হয়। সে বারবার এই পরিস্থিতি, এই কার্যকলাপকে এড়িয়ে চলার চেষ্টা করে এবং এর ফলে দেখা যায় যে তার কেরিয়ার গ্রোথ, তার ইকোনমিক্যাল গ্রোথ, ফ্যামিলি গ্রোথের ক্ষেত্রেও বাধা সৃষ্টি হচ্ছে। এটি কেন হয় সে বিষয়ে আলোচনা করার আগে আমরা বুঝবো ফোবিয়া কি কি ধরনের। ব্যক্তির এমন ইন্টেন্স ফিয়ার থাকে যে সামনে যদি একটি সরীসৃপের ছবিও সামনে রেখে দেওয়া হয়, ব্যক্তি হয়তো অজ্ঞান হয়ে যেতে পারে। সব থেকে বড় কথা হলো ভয় এবং উদ্বেগের চেয়েও এদের শারীরিক যে প্রতিক্রিয়াগুলো দেখা দেয়, এদের নার্ভাস ব্রেকডাউন হতে পারে, তারপর হার্টবিট প্রচণ্ড বেড়ে যেতে পারে, মনে হতে পারে একেবারে দম বন্ধ হয়ে আসছে, এরা নিঃশ্বাস নিতে পারছে না, বুকের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছে। কিন্তু এগুলো সবকটাই সাইকোসোম্যাটিক। যদি এদের ট্রিটমেন্ট করে দেখা যাবে যে তাদের হার্টে কোনো সমস্যা নেই, কিন্তু সেই ব্যক্তিটি অনুভব করছে। তো এখানে দু ধরনের ফোবিয়ার কথা আমরা আলোচনা করব। একটি হলো স্পেসিফিক ফোবিয়া এবং আরেকটি হলো সোশ্যাল ফোবিয়া। স্পেসিফিক ফোবিয়ার ক্ষেত্রে দেখা যায় যে সামনে একটি আরশোলা চলে এলো আর ব্যক্তি অস্বাভাবিকভাবে চিৎকার করতে শুরু করে দিল। সে লাফাচ্ছে, সে চিৎকার করছে। একটা ছোট্ট আরশোলা তো, একটা ঝাঁটা দিয়ে তাকে সরিয়ে দেওয়া যায় বা একটা হাওয়াই চটি দিয়েও তাকে মারা যায়, কিছু তো করা যায়, কিন্তু ব্যক্তির সেই ক্ষমতাটুকুও সে ভেতর থেকে পায় না। বা রক্ত দেখলো, সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তি অজ্ঞান হয়ে যাচ্ছে। তার মধ্যে সেই ক্ষমতাই নেই নিজেকে মেন্টালি স্টেবল রাখার সামনে কয়েক ফোঁটা রক্ত দেখে। এবং সোশ্যাল ফোবিয়ার ক্ষেত্রে যেটি হয়, ব্যক্তি সবসময় মনে হয় তাকে কেউ জাজ করছে। সে কিভাবে কথা বলছে, সে কিভাবে হাঁটছে, সে কিভাবে চলছে, সর্বক্ষেত্রে তার মনে হয় তাকে জাজ করছে। এবং এই মনে হওয়া থেকে সে সামাজিক কোনো কার্যকলাপের মধ্যে সে থাকতে পারে না। তার মধ্যে স্টেজ ফোবিয়া তৈরি হয়। বাড়িতে বা পরিবারের মধ্যে কোনো রকম যদি অনুষ্ঠান থাকে, সেখানে সে যেন খুব স্বাচ্ছন্দ্য বোধ করে না। খানিকক্ষণ হয়তো থাকলেও সে কিছুক্ষণ থাকার পরেই সেখান থেকে সে বেরিয়ে চলে আসে। এই ফোবিয়া হলো একটি ইররেলিভেন্ট ফিয়ার, যার কোনো যৌক্তিকতা নেই। এই ফোবিয়ার ক্ষেত্রে কি হয়, ব্যক্তির জলে সমস্যা নেই, কিন্তু জল দেখলে সে কল্পনা করে ফেলে জলে ডুবে সে মারা যাবে। অনেকের উচ্চতা দেখলেও ভয় হয়, উচ্চতা দেখলেও তার বুক ধড়ফড়ানি শুরু হয়ে যায়। তার কিন্তু উচ্চতাতে কোনো সমস্যা নেই, কিন্তু উচ্চতা থেকে সে মনে করে যে সে পড়ে যাবে এবং পড়ে গেলেই সে মারা যাবে। এই চিন্তা থেকে তার মধ্যে এই ভয়টা জন্মায়। এর ফলে ব্যক্তির মধ্যে যে ফিজিওলজিক্যাল প্রবলেমগুলো দেখা দেয়, তা হলো ব্যক্তির সাইকোলজি তার ফিজিওলজিকে অ্যাফেক্ট করছে। ধরা যাক আমরা যখন স্বাভাবিকভাবে কোনো একটি নিউজ দেখছি, সেই নিউজের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, সঙ্গে সঙ্গে আমাদের মধ্যেও কিন্তু কিছু রিয়াকশন হয়। আমরা বলে থাকি এখন এত এরকম দুর্ঘটনা ঘটছে, আমাদের তো ট্রেনে উঠতেই ভয় করে। বা আমাদের চেনা পরিচিতি কেউ ট্রেনে উঠলেই আমরা সারা রাত আর ঘুমোতে পারি না যতক্ষণ না সে নিশ্চিন্তে গন্তব্যস্থলে পৌঁছচ্ছে। তো আমাদের মধ্যেও একটা আনইজি আমরা অনুভব করতে পারি। বা দেখা যাচ্ছে যে বাড়ির কাছাকাছি কোনো অঞ্চলে কোনো দুর্ঘটনা ঘটেছে, সেই ব্যক্তির কিছুক্ষণের জন্য হলেও একটু বুক ধড়ফড়ানি বা একটু অস্বস্তি শারীরিক দেখা দিতে পারে। তাহলে দাঁড়ায় যে আমাদের সাইকোলজি, আমরা যা কিছু শুনছি, আমাদের কল্পনার মধ্যে যা কিছু আসছে, তা আমাদের ফিজিওলজিকে অ্যাফেক্ট করছে, আমাদের শারীরিক কিছু চেঞ্জেস আনছে। সেই চেঞ্জেসগুলো হলো কেমিক্যাল চেঞ্জেস। তো ফোবিয়ার ক্ষেত্রে যে নেগেটিভ চেঞ্জেসগুলো হয়, সেগুলোরও পেছনে কারণ রয়েছে এই সাইকোলজি, এই সাইকিক এরিয়া। তো ফিজিওলজিক্যাল যে ইস্যুগুলো দেখা দিচ্ছে একজন ফোবিক পার্সনের, সেই ইস্যুগুলোকে যদি রিজলভ করতে হয় তাহলে আমাকে কোথায় কাজ করতে হবে?
আমাকে কাজ করতে হবে সাইকিক এরিয়াতে, আমাদের মাইন্ডের ওপর। কিন্তু বহু ক্ষেত্রে মানুষ এই মাইন্ডের ওপর কাজ করতেই পারে না, একেবারে অক্ষম থাকে। তারা যেন কোনো দিক নির্ণয় করতে পারছে না, কোনটা ভালো কোনটা ঠিক সেটা বিচার করারও তাদের ক্ষমতা থাকে না। এবং সেক্ষেত্রেই মেডিসিন প্রয়োজন পড়ে। মেডিসিন কি করে? মেডিসিন যে কেমিক্যাল চেঞ্জেসগুলো বডির মধ্যে তৈরি হচ্ছে, যে ইস্যুগুলো তৈরি হচ্ছে, তাকে একটি স্টেবিলিটি দেয়। এবং বডি যখন স্টেবল হয়, কেমিক্যাল এরিয়াটা যখন স্টেবল হয়, তখন গিয়ে ব্যক্তির মধ্যে যৌক্তিক এরিয়াগুলো অ্যাক্টিভেট হতে শুরু করে, ব্যক্তি বুঝতে শুরু করে এবং সেই রিলেটেড অ্যাকশন নিতে শুরু করে। কিন্তু ব্যক্তিকে মেডিসিন কন্টিনিউ করে যেতে হবে হয়তো সারা জীবন, সে যদি মাইন্ডের উপর কাজ করতে না শেখে। আমাদের মধ্যে যে ফিয়ার, যে অ্যাংজাইটি, যে ফোবিয়া তৈরি হয়েছিল, মাইন্ড তৈরি করেছিল। সেই সময় কিন্তু কোনো ওষুধ দিয়ে এই জায়গাটা তৈরি করা হয়নি। তাহলে ওষুধ ছাড়া যদি মাইন্ড এই জায়গাগুলো তৈরি করতে পারে, আবার ওষুধ ছাড়া মাইন্ড এই সমস্যাগুলোকেও রিজলভ করতে পারে, সেই ক্ষমতা আমাদের মাইন্ডের রয়েছে। মানুষকে বিশ্বাস করতে হবে তার নিজের মনের ওপর, নিজের শক্তির ওপর। তবেই সে তার যে ইস্যুগুলো তৈরি হচ্ছে, যে কেমিক্যাল ডিস্টারবেন্সগুলো বডিতে তৈরি হচ্ছে, সেগুলোকে সে ধীরে ধীরে রিজলভ করতে পারবে। এই ফোবিয়ার কারণ কি আছে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। একজন ব্যক্তির মানসিক, শারীরিক এবং পরিবেশগত পরিবর্তনের ফলে তার জীবনে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং সেই সমস্যাকে যদি প্রতিনিয়ত প্রশ্রয় দেওয়া হয়, তাহলে সেই সমস্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে। আমাদের জীবনে কোনো কিছুই স্টেবল নয়। আজ যেটা ভালো সেটা কিছুদিন বাদে চেঞ্জ হয়ে যেতে পারে, পরিবর্তন আসতে পারে আমাদের জীবনে। যেটা আমাদের জীবনে এক্ষুনি খারাপ মুহূর্তও চলছে, সেটাও পরিবর্তন হয়ে ভালোতে পরিণত হতে পারে। এক্ষেত্রে আমাদের কি করা দরকার? আমাদের মেন্টাল স্টেবিলিটি যেন ঠিক থাকে সেদিকে নজর দেওয়া দরকার। বাহ্যিক পরিবেশকে আমরা সর্বক্ষেত্রে কন্ট্রোল করতে পারি না, কিন্তু ইন্টারনালি যদি আমরা স্টেবল থাকি তাহলে বাহ্যিক পরিস্থিতির সাথে লড়াই করতে পারবো। এক্ষেত্রে যে কারণগুলি দেখা দেয় তার মধ্যে প্রধানত হলো একটি নেতিবাচক এক্সপিরিয়েন্স। ব্যক্তির একটি নেতিবাচক এক্সপিরিয়েন্স ঘটেছে এবং এর ফলে কি হয়েছে, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সেই এক্সপিরিয়েন্সগুলোকে প্রশ্রয় দিয়েছে, তাকে সাপোর্ট করেছে, তাকে ইন্ডালজ করেছে যে হ্যাঁ ঠিক আছে, তুই ভয় পাস, কোনো ব্যাপার নয়। তার ফলে কি হয়েছে, এই ভয় আরও বেড়ে গেছে তার মধ্যে। ধরা যাক একজন ব্যক্তির আরশোলাতে ভয়, আরেকজনের রক্ত দেখলে ভয় করে এবং আরেকজনের সোশ্যাল ফোবিয়া রয়েছে, সামাজিক ভীতি। তো এই তিন ব্যক্তির ক্ষেত্রেই দেখা দেয়, সামনে যদি কোনো একটি সরীসৃপ জাতীয় বা আরশোলা চলে আসে, সে একটি অস্বাভাবিক আচরণ করতে পারে। এমনও শোনা গেছে যে চলন্ত গাড়ির মধ্যে একটি আরশোলা দেখে সেই ব্যক্তি চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়েছে। সে দিক বিদিক শূন্যহীন হয়ে গেছে যে এই মুহূর্তে তার জীবনে ওই আরশোলাটা অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি বিপজ্জনক অন্য কোনো অ্যাক্সিডেন্টের থেকে। আবার এরমও দেখা দেয় যে এত কুকুরকে ভয় পায়, ফুটপাতের মধ্যে একটি কুকুর সামনে চলে এসেছে, সে জাম্প মেরে রাস্তায়, বড় রাস্তার মধ্যে গেছে এবং সেখানে আরেকটি বাসের সাথে তার অ্যাক্সিডেন্ট হতে হতে সে বেঁচে গেছে। মানে ভয়টা এত ইন্টেন্স যে তার পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটতে পারে সেই ব্যক্তির আর ভাবনা চিন্তার সময় সুযোগ কিছু থাকে না। আবার আরেকজনের ক্ষেত্রে যার সামাজিক ভীতি রয়েছে, সে সামনে কোনো মানুষ চলে এলো আননোন, তাকে কিছু বলছে, সে কোনো কথাই বলতে পারছে না, তার গলা চোখড হয়ে আসছে, তার বডি ফ্রিজ হয়ে যাচ্ছে, সে কি করবে সেই মুহূর্তে সে বুঝতে পারছে না। এই অস্বাভাবিক আচরণগুলো এই ব্যক্তিদের মধ্যে সর্বসময় দেখা দেয় এবং এদের বাবা মারা বহু ক্ষেত্রে এদের প্রশ্রয় দিয়ে থাকে। আরে আমার ছেলে একটু ভয় পায়, আমিও তো ছোটবেলায় ভীতু ছিলাম, সেখান থেকেই আমার থেকেই এসেছে, ও একটু আমার মতনই হয়েছে। আমি যদি আমার ভয়কে প্রশ্রয় দিই আর আমি দেখছি আমার মা বাবা সেই ভয়কে সাপোর্ট করছে, আমার ভয়টা জাস্টিফাইড হচ্ছে, তার মানে আমি কিছু ভুল নই। এই ভয়ে চলতে থাকুক, এই ভয়কে কমানোর, এই ভয়কে লড়াই করার কোনো রকম শক্তি তার বাবা মা দিচ্ছে না বা পরিবার থেকে আসছে না। পরিবার থেকেও এরকম কথা শোনা যায়, জানিস এরকম ও ছোট ছিল যখন, তখন এই দুর্ঘটনাটা ঘটেছিল, কি হয়ে যেত বলতো। এই কি হয়ে যেত ভাবতে ভাবতে এই ব্যক্তির মধ্যে, ব্যক্তির কল্পনাতে এই চিন্তাগুলো আসতে থাকে যে সত্যি বড় কিছু দুর্ঘটনা ঘটে যেত, কিন্তু সেই ব্যক্তিকে আরেকটা ছবিও দেখানো হচ্ছে না, ঘটনা ঘটে যেত কিন্তু সেখানে
এই জায়গাগুলো ছিল বলে সেই ব্যক্তিটি বেঁচে গেছে। বারবার যদি জায়গাগুলো দেখানো হয় যে কারণগুলোর জন্য সেই ব্যক্তিটি ভালো আছে, সুস্থ আছে, বেঁচে গেছে, তাহলে ব্যক্তির মধ্যে সাহস জন্মাবে পরিস্থিতি ভয়াবহ হলেও তার সাথে লড়াই করার। এই ফোবিক ব্যক্তিদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয় সে বিষয়ে একটু বোঝার চেষ্টা করব। অতীতে দুর্ঘটনাটাই একবার ঘটে গেছে, সেটি রিপিট হয়নি, হলেও হয়তো আর একবার হয়েছে, কিন্তু আরেকবারেও সে বেঁচে গেছে, সে সুস্থ রয়েছে, সে সেইটি দেখছেন, সে বারবার রিওয়াইন্ড করছে দুর্ঘটনাটাকে। দুর্ঘটনার যে চিত্রপটটি তার চোখের সামনে বারবার আসছে, সেখানে যে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় হয়েছিল সেই শব্দগুলোকে সে শুনতে পাচ্ছে, এবং তার ফলে তার শারীরিক যে পরিবর্তনগুলো হয়েছিল, বুক ধরফর করা, হাত পা ঘেমে যাওয়া, অস্থির অস্থির লাগা, সেগুলোকে যেন সে শরীরের মধ্যে অনুভব করছে। ঘটনাটা 5 বছর 10 বছর আগে ঘটে যাওয়া, তা সত্ত্বেও এখন নতুন এই পরিস্থিতির মধ্যেও সে সেগুলোকে যেন একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। আমাদের পঞ্চেন্দ্রিয়ের মধ্যে 3টি ইন্দ্রিয় ভীষণভাবে অ্যাক্টিভ। দর্শন, যা দিয়ে আমরা দেখছি; শ্রবণ, আমরা কানে শুনতে পাচ্ছি; এবং আমাদের ত্বক, আমরা অনুভব করতে পারছি আমাদের শারীরিক যে পরিবর্তনগুলো হচ্ছে। এবং এই ব্যক্তি যখন বারবার রিওয়াইন্ড করে সেই পরিস্থিতিকে বারবার অ্যাক্টিভ করছে তার ব্রেনের মধ্যে, এই ইন্দ্রিয়গুলো কন্ডিশনড হয়ে যাচ্ছে, এই ইন্দ্রিয়গুলো হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছে ওই ইমোশনটির সাথে। তো যে মুহূর্তে সামনে ওই বস্তু বা ওই প্রোডাক্টটি আসছে, একটি রক্তের ফোঁটা বা জল বা উঁচু কোনো স্থান থেকে সে নিচের কিছু দেখছে, সঙ্গে সঙ্গে তার শারীরিক ওই চেঞ্জেসগুলো হয়ে যাচ্ছে, এই ইন্দ্রিয় অ্যাক্টিভ হয়ে যাচ্ছে বলেই। এর প্রতিকার কি? যখন ব্যক্তি বারবার চিন্তার মাধ্যমে তার ইন্দ্রিয়কে এরকম নেগেটিভভাবে জাগাতে পারছে, তাহলে এই থটকে রিপ্লেস করে একটি যুক্তিযুক্ত থটকে যদি সেখানে বসানো যায়, তাহলে সেইভাবে আবার ইন্দ্রিয় কাজ করবে। ধরা যাক ব্যক্তি নিজেকে বোঝাতে শুরু করলো, বাড়িতে যদি চুরি হয় তাহলে কি সে মাটিতে ভাত খাবে? মাটিতে ভাত খাবে না তো। রাস্তা দিয়ে চলতে চলতে হোঁচট খাওয়া হয়েছে, তাহলে কি সে রাস্তায় চলা বন্ধ করে দিয়েছে? স্কুলে দৌড়াদৌড়ি করতে গিয়ে সে পড়ে গেছে, তার হাত পা ছড়ে গেছে, তাই বলে কি স্কুল কলেজে যাওয়া সে ছেড়ে দিয়েছে? যদি এই ঘটনাটির ক্ষেত্রে সে কোনো কিছুই ছেড়ে না থাকে, তাহলে ওই যে অতীতের ঘটনাটা, সেটার জন্য তার জীবন এরকমভাবে ফ্রিজ হয়ে যাবে কেন? সে যদি যুক্তি দিয়ে নিজেকে বারবার এই জায়গাতে আনতে পারে এবং তার পরিবার পরিজন বা কোনো এক মেন্টার তাকে এই জায়গাতে আনতে পারে, তাহলে তার এই শারীরিক যে পরিবর্তনগুলো হয়, সামনে একটি বস্তু এসে গেলেও সেটি আর হবে না। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় যে যুক্তি তার কাজই করছে না, সামনে বস্তুর নিয়ে কিছু ভাবা মানেই তার ব্রেন পুরো লক হয়ে যাচ্ছে, তার লজিক মাইন্ড আর কাজ করছে না। সেক্ষেত্রে কি করা যাবে? সেক্ষেত্রে এক্সপোজার থেরাপির মাধ্যমে দেখা যেতে পারে এই পরিস্থিতিকে কিভাবে মোকাবিলা করবে। এক্সপোজার থেরাপি হলো এই বস্তুগুলোর সঙ্গে ফেস টু ফেস কন্ট্যাক্ট করা। আমি যদি হুট করে করতে যাই, আমি একজন ফোবিক পার্সন, আমার মধ্যে প্রচণ্ড ভয় ডেভেলপ করবেই। সেই কারণে আমি একজন অভিজ্ঞ মানুষের থেকে শিখব যে এই ভয়াবহ পরিস্থিতিকে কিভাবে মোকাবিলা করা সম্ভব। অভিজ্ঞ মানুষ সেই ব্যক্তিকে কিছু টেকনিক শেখাবে, যে টেকনিকগুলো শেখার মাধ্যমে এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যক্তির মধ্যে কনফিডেন্স ডেভেলপ করবে যে সামনে একটি আরশোলা এলে আমার পায়ে একটি জুতো রয়েছে, সেই চটি জুতো দিয়ে আমি আরশোলাটাকে সরাবার ক্ষমতা রাখি। বা সামনে কোনো যদি রক্ত দেখতেও পাই, আমি সেখান থেকে ধীরে ধীরে সরে আসব বা সেটিকে মুছে দেব, বা সেটাকে ব্যান্ডেজ করে কিভাবে নিজেকে প্রোটেক্ট করব সেই জায়গা অবধি আমি পৌঁছতে পারি। তো একজন মেন্টারের মাধ্যমে আমি এইগুলো শিখে, এই টেকনিক্সগুলোর দ্বারা নিজের মানসিক জায়গাটাকে বদলাতে পারবো। শারীরিক জায়গাটিও একটি ইম্পর্টেন্ট জায়গা, যেটি ইন্দ্রিয়ের মাধ্যমে হ্যাবিচুয়েট হয়ে গেছে, যে সামনে ওই ধরনের বস্তু এলেই ইন্দ্রিয় অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যেন সে শুনতে পাচ্ছে ওই চিৎকারগুলো, ওই হাহাকারটা অনুভব করতে পারছে, ওই বুক ধরফরানি, ওই রকম একটা অস্থিরতা। তো তাকে কি করে মোকাবিলা করা যায়? তাকে মোকাবিলা করতে হলে ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে নার্ভাস সিস্টেমকে কাম ডাউন করতে হবে, এবং তার সাথে কাউন্টিং, যে আমি 10 গুনবো, 1 থেকে 10 বা 10 থেকে 1 উল্টো কাউন্ট করতে শুরু করব সামনে ওই বস্তু এলেই।
আমি ওই বস্তু থেকে আমি দৌড়ে সরে যাব না, সামনে বস্তু এলে আমি কাউন্টিং করে নিজের সাহস ডেভেলপ করব এবং সেই 10 থেকে 1 কাউন্ট করার পর যে যে টেকনিকগুলো আমাকে বলা হয়েছে সেটি ফলো করার চেষ্টা করব। এবং এই 10 সেকেন্ডের মধ্যে কিছু পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমার মাথার মধ্যে 10 বার আওড়াবো বা তার বেশি, যে আমার মধ্যে ক্ষমতা রয়েছে, আমার আশেপাশে এই ইকুইপমেন্টস রয়েছে যার মাধ্যমে আমি সামনের পরিস্থিতির সাথে মোকাবিলা করার ক্ষমতা রাখি। এইভাবে পরিস্থিতিকে জয় করা সম্ভব এবং বিনা ওষুধে এই চিকিৎসা সম্ভব। এই বিষয়ে বিশদে জানতে হলে আমাদের WBCS অপশনাল সাইকোলজির ভিডিও কোর্স অ্যাটেন্ড করো। এই ভিডিও কোর্সে তোমরা পেপার 1 এবং পেপার 2 সমস্ত চ্যাপ্টার ধরে ধরে প্রশ্নপত্র আলোচনা করে দেওয়া আছে এবং তোমরা PDF নোটস পেয়ে যাবে পেপার 1 এবং পেপার 2 এর। তার সাথে মাসে 2টো লাইভ ক্লাস আমার সাথে অ্যাটেন্ড করতে পারবে। তাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের কোর্স অ্যাটেন্ড করো। নমস্কার।